কাম বাসনা, যা সময়ের অগ্রগতির সঙ্গে সঙ্গে আমাদের এই সমাজে মহামারীর মতো চারিদিকে ছড়িয়ে পড়েছে। যে বাসনার ফাঁদে পা দিয়ে যুবক থেকে বৃদ্ধ প্রায় সকলেই নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম অপরাধের দিকে দিনের পর দিন অগ্রসর হচ্ছে। তবে অধিকাংশ মানুষই কিন্তু এই বাসনা থেকে মুক্তি পেতে চায়। সেজন্য তারা বহুবার বহু রকমভাবে প্রতিজ্ঞাবদ্ধও হয়, কিন্তু বাসনা প্রতিবারই তাদের করা সেই প্রতিশ্রুতিকে ভেঙে চুরমার করে দেয়। একদিন এক যুবক গৌতম বুদ্ধের কাছে গেল এবং বুদ্ধকে জিজ্ঞাসা করল, হে মহাত্মা, আমার মনে সবসময় আমার নোংরা চিন্তা ভাবনা কেন আসে? আমি যতই চেষ্টা করি না কেন, কাম বাসনার চিন্তা আমার মনের মধ্যে সর্বসময় ঘোরাফেরা করতে থাকে। প্রয়োজনীয় সমস্ত কাজকে গুরুত্ব না দিয়ে আমি নোংরা কাজে ব্যস্ত হয়ে পড়ি, যার ফলস্বরূপ আমার সময় এবং শারীরিক শক্তি দিনের পর দিন নষ্ট হচ্ছে। আর এখন তো এমন হয়েছে, আমি চেষ্টা করেও আর শান্ত থাকতে পারি না। নারী দেখলেই আমার মধ্যে ওই যৌন লালসা জাগ্রত হয়। বুদ্ধ মৃদু হাসলেন এবং যুবকটিকে জিজ্ঞাসা করলেন, তুমি কি জানো এই কাম বাসনা আসলে কি? যুবকটি বলল, আমি এটা জানি না যে কাম বাসনা আসলে কি, তবে এটা যাই হোক না কেন খুবই নোংরা জিনিস। এরপর বুদ্ধ যুবকটিকে বললেন, এটাই তো আমাদের সব থেকে বড় ভুল। প্রথমে আমাদের বুঝতে হবে যে আমাদের ভেতরে যা কিছু স্বাভাবিকভাবে বিদ্যমান তা খারাপ নয়। আমাদের জীবনে তার কোনো না কোনো প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে। ঠিক তেমনি বাসনাও কিন্তু কোনো খারাপ জিনিস নয়। এটা আমাদের মনেরই একটা অনুভূতি, যা আমাদের কোনো না কোনো কিছুর অভাব অনুভব করায় এবং তারপর আমরা সেটাকে আপন করে পাওয়ার জন্য তার প্রতি আকৃষ্ট হয়ে যাই। ঠিক যেমন কারো যদি অর্থের অভাব হয়, তবে তার অর্থের প্রতি আকাঙ্ক্ষা তৈরি হবে, তেমনি বাসনাও এক ধরনের অভাব ছাড়া আর কিছুই নয়। আর যখন এটা শরীর কেন্দ্রিক হয়, তখন আমরা তাকে কাম বাসনা বলি। যুবকটি বুদ্ধকে বলল, কাম বাসনা কি সেটা তো বুঝলাম, কিন্তু এটা আমাদের মধ্যে কিভাবে আর কোথা থেকে আসে? বুদ্ধ বললেন, কাম বাসনা বাইরে কোথাও থেকে আসে না, এটা আমাদের শরীরের মধ্যেই অবস্থান করে। আর এর থাকাটাও অত্যন্ত প্রয়োজনীয়, কারণ কাম বাসনা যদি না থাকে তাহলে মানব জাতির বিস্তার কিভাবে হবে? যুবকটি বলল, কাম বাসনা যদি আমাদের শরীরের মধ্যেই থাকে আর সত্যি এতটা প্রয়োজনীয় হয়, তাহলে লোকে এটাকে খারাপ কেন বলে? বুদ্ধ বললেন, এটাই তো সমস্যা। কাম বাসনা সম্পর্কে মানুষের মধ্যে এক ভুল ধারণার সৃষ্টি হয়েছে। তারা সবসময় এটাকে লুকোনোর চেষ্টা করে। তারা এটাই বুঝে উঠতে পারে না যে কাম বাসনা আসলে খারাপ নয়। কাম বাসনাকে খারাপভাবে ব্যবহার করাটাই প্রকৃত খারাপ। আসলে মানুষের যাকে ভালো লাগে, মানুষ তাকে নিয়ে গভীরভাবে চিন্তা করতে শুরু করে দেয়। তাকে যে কোনো প্রকারেই কাছে পাওয়াটা জীবনের একমাত্র লক্ষ্য ভাবতে শুরু করে দেয়। আর এটাই হলো আসল ভুল। আচ্ছা, তুমি কি জানো পশু পাখিদেরও কাম বাসনা থাকে?
যুবকটি বলল, হ্যাঁ, পশু পাখিদেরও কাম বাসনা থাকে, কারণ তাদেরকেও তো নিজেদের বংশকে এগিয়ে নিয়ে যেতে হবে। বুদ্ধ বললেন, তাহলে মানুষ পশু পাখিদের কাম বাসনাকে খারাপ কেন বলে না? যুবকটি বলল, এর উত্তর আমার জানা নেই, আপনিই বলে দিন। বুদ্ধ বললেন, আসলে পশু পাখিরা আনন্দ পাওয়ার জন্য কাম বাসনাকে চরিতার্থ করে না। তারা কেবল নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার উদ্দেশ্যে বংশবৃদ্ধি করতেই কাম বাসনাকে চরিতার্থ করে। প্রকৃতি যাদেরকে এতখানিও বুদ্ধি দেয়নি যে তারা নিজেদের সুখের জন্য কাম বাসনাকে হাতিয়ার করতে পারে। যেখানে মানুষ তার বোধ বুদ্ধির সাহায্যে প্রকৃতিতে উপস্থিত প্রতিটা জিনিসকে নিজেদের সুখের জন্য ব্যবহার করে, তারা নিজেদের যৌন আকাঙ্ক্ষাকে সুখের মাধ্যম করে তুলেছে। অথচ প্রকৃতি আমাদের বংশধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটি দিয়েছিলেন, আর সেটা আমরা না বুঝেই আনন্দের রসদ বানিয়ে তুলেছি। যুবকটি জিজ্ঞাসা করলেন, হে মহাত্মা, কামবাসনা আমাদের উপর এমনভাবে প্রভাব কি করে বিস্তার করে? এরপর বুদ্ধ বললেন, আমি এখন তোমাকে যে কাহিনীটা বলবো সেটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনলে কাম বাসনা সম্পর্কে তোমার যতগুলো প্রশ্ন রয়েছে সব কটার উত্তর পেয়ে যাবে। তাই গল্পটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনবে। বুদ্ধ বললেন, এক সময় এক আশ্রমে একজন গুরুদেব ছিলেন। তারা অনেক শিষ্য ছিল যারা প্রতিদিন আশ্রমের বাইরে অবস্থিত গ্রামে ভিক্ষা সংগ্রহের জন্য যেতেন। একদিন এক শিষ্য ভিক্ষা সংগ্রহ করতে গিয়ে পথে একটা নদীর দেখা পেলেন। তিনি লক্ষ্য করলেন নদীর পাড়ে থাকা একটি গাছের আড়ালে একটি ছেলে লুকিয়ে রয়েছে। তিনি ছেলেটির কাছে গেলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, ভাই, তুমি এই গাছের আড়ালে লুকিয়ে রয়েছো কেন? ছেলেটি বলল, তুমি দেখতে পাচ্ছ না আমি এখান থেকে কি দেখছি? এরপর শিষ্য সেখান থেকে নদীর দিকে তাকালেন এবং দেখলেন কিছু 14-15 বছর বয়সী যুবতী নদী থেকে জল ভরে নিয়ে যাচ্ছে। শিষ্যটি অবাক হয়ে ছেলেটিকে বললেন, ওখানে তো মেয়েরা নদী থেকে জল ভরে নিয়ে যাচ্ছে, এতে লুকিয়ে দেখার কি আছে? ছেলেটি শিষ্যটিকে বলল, আরে পাগল, তুমি কি দেখতে পাচ্ছ না ওই যুবতীরা কিভাবে নদী থেকে জল তুলছে? একবার ভালো করে ওদের জল তোলার প্রক্রিয়াটা দেখো। ওদের নরম শরীরের দিকে তাকাও, সরু কোমরটা দেখো এবং চুলগুলো কোমরে এমনভাবে দোলা খাচ্ছে যেন সমস্ত সৌন্দর্য সেখানে বিকশিত হচ্ছে। শিষ্যটি আবার নদীর দিকে তাকালেন এবং এবার তিনি নদীর দিকে তাকিয়েই রইলেন। তিনি সমস্ত কাজকর্ম ভুলে লুকিয়ে লুকিয়ে সেই মেয়েদের দিকে নজর রাখতে শুরু করলেন। এভাবেই বহু সময় পেরিয়ে গেল। হঠাৎ তিনি ভেতর থেকে একটা ভয় অনুভব করলেন। নিজেকে জিজ্ঞাসা করলেন, এ আমি কি করছি? আমি যা করছি তা ঠিক নয়, আমার এখান থেকে চলে যাওয়া উচিত। এবং তারপর তিনি দ্রুত সেখান থেকে চলে গেলেন এবং আশ্রমে পৌঁছলেন। আশ্রমে পৌঁছানোর পর তিনি তার কাজে ব্যস্ত হয়ে পড়লেন, কিন্তু তিনি যা দেখেছিলেন তা বারবারই তার চোখের সামনে ভেসে উঠছিল।
তার মনে ওই একই দৃশ্য ঘুরপাক খাচ্ছিল। কোনো কাজেই তার মন বসছিল না। এরপর থেকে তিনি প্রতিদিন সকাল হতে না হতেই আশ্রম থেকে ভিক্ষার জন্য বেরিয়ে নদীর ধারে সেই গাছের কাছে চলে যেতেন, যেখানে সেই ছেলেটি অনেক আগে থেকেই উপস্থিত থাকত। এরপর তারা দুজনে ওই গাছের আড়ালে লুকিয়ে লুকিয়ে মেয়েগুলোকে দেখত, আর এটাই তাদের নিত্যদিনের রুটিনে পরিণত হলো। শিষ্য হিসাবে আশ্রমের কোনো দায়িত্ব পালন করতেই তার আর ইচ্ছে হতো না। তিনি সবসময় কোনো না কোনো চিন্তায় বিভোর হয়ে থাকতেন। না তো ঠিক মতো খেতে পারতেন, আর না শান্তিতে ঘুমোতে পারতেন। তার মন বারবার ওই মেয়েদের শারীরিক সৌন্দর্য দেখার জন্য আকুল হয়ে থাকত। এমনকি গুরুদেব যখন শিক্ষা দিতেন, তখনও তার মন ওই সকল চিন্তাতেই ডুবে থাকত। গুরুদেব কিন্তু শিষ্যের এই সকল কার্যকলাপ সম্পর্কে জানতে পেরেছিলেন। তারপর একদিন তিনি শিষ্যকে ডেকে বললেন, আজ থেকে আমি তোমার সাথে ভিক্ষা চাইতে যাব। তুমি আর আমি একসঙ্গেই ভিক্ষা করব। শিষ্য গুরুদেবের এমন সিদ্ধান্তে কিছুটা বিচলিত হলেন এবং বললেন, গুরুদেব, আপনি চিন্তা করছেন কেন? আমি একাই ঠিকমতো ভিক্ষা চাইতে পারি। গুরুদেব বিষয়টিকে দীর্ঘায়িত করলেন না, বললেন, ঠিক আছে, তাহলে তুমি একাই যাও। শিষ্যটি তৎক্ষণাৎ সেখান থেকে ভিক্ষা চাইতে বেরিয়ে গেলেন। এরপর গুরুদেবও তার পেছনে ধাওয়া করার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। কিছুটা যাওয়ার পর গুরুদেব দেখলেন তার শিষ্য একটি ছেলের সঙ্গে একটি গাছের আড়ালে অপরাধীর মতো লুকিয়ে রয়েছে এবং কিছু একটা দেখছে। গুরুদেব বিষয়টা ভালো করে দেখার পর তিনি দেখলেন তার শিষ্য গাছের আড়ালে লুকিয়ে নদী থেকে জল নিয়ে যাওয়া যুবতীদের দেখছিলেন। গুরুদেব অবাক কণ্ঠে শিষ্যকে বললেন, তুমি কি দেখছো? গুরুদেবের কণ্ঠস্বর শুনে শিষ্যটি ঘাবড়ে গেলেন এবং কাঁপতে শুরু করলেন। এমনভাবে কাঁপতে লাগলো যেন কোনো চোর চুরি করতে করতে হাতে নাতে ধরা পড়েছে। তার অবস্থা খারাপ হয়ে গেল। সে কিছুই বলতে পারছিল না। ভাঙা ভাঙা শব্দে কিছু একটা বলার চেষ্টা করছিল। এমনকি গুরুদেবের চোখের দিকেও আর তাকাতে পারছিল না। গুরুদেব শিষ্যর দিকে তাকিয়ে বললেন, আমার শিষ্য তো কোনো কিছুতেই ভয় পায় না, কিন্তু এটা কি? তুমি ভয়ে কাঁপছো? শিষ্যটি কাঁদতে কাঁদতে বললেন, গুরুদেব, আমার ভুল হয়ে গেছে। আমি এই ছেলেটির প্ররোচনার ফাঁদে পা দিয়ে এমন ভুল কাজ করে ফেলেছি। আমায় ক্ষমা করে দিন। আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আজকের পর থেকে আমি আর কখনোই এমন কিছু করব না। গুরুদেব শিষ্যকে বললেন, এটা কোনো বড় কথা নয়, কিন্তু তোমার মনে রাখা উচিত, আমরা যেমন লোকেদের সঙ্গ অনুসরণ করি, ঠিক তেমনি শিক্ষা আমাদের মধ্যে প্রবেশ করে। তাই সবসময় ভালো লোকেদের সঙ্গতি লাভ করার চেষ্টা করো, যাতে ভালো চিন্তাভাবনা তোমার মধ্যে প্রবেশ করতে পারে। তারপর গুরুদেব এবং শিষ্য আশ্রমে ফিরে আসেন এবং আবার আশ্রমের কাজে মনোনিবেশ করতে শুরু করেন। শিষ্য সেই পথ ছেড়ে অন্য পথ দিয়ে যাতায়াত শুরু করলেন। সে তার সমস্ত দায় দায়িত্ব
সঠিকভাবে পালন করার চেষ্টা করতে শুরু করলো। কিন্তু ধীরে ধীরে তার ভেতরে রাগের জন্ম হতে লাগলো। ছোটখাটো বিষয় নিয়ে আশ্রমের অন্যদের উপর রেগে যেতে শুরু করলেন। সময়ের সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া কমে যেতে লাগলো। একদিন রাতে গুরু তার শিষ্যের কাছে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, এখনো পর্যন্ত তুমি কতবার তোমার প্রতিশ্রুতি ভঙ্গ করেছ? এই কথা শোনা মাত্রই শিষ্য গুরুদেবের পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বললেন, গুরুদেব, আমি অনেকবার আমার প্রতিশ্রুতি ভঙ্গ করেছি। আমি বারবার নানা রকমভাবে প্রতিজ্ঞা করি, কিন্তু প্রতিবারই আমার অনিচ্ছা সত্ত্বেও আমার প্রতিশ্রুতি ভঙ্গ হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি আমার মন আর আমার নিয়ন্ত্রণে নেই। আমি আমার মনের সমস্ত খারাপ চিন্তা দূর করার জন্য আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু আমি কিছুতেই আমার উদ্দেশ্যে সফল হতে পারছি না। গুরুদেব শিষ্যকে নিয়ে একটি বাগানে গেলেন। তিনি শিষ্যকে কয়েকটা নালা দেখালেন, যে নালাগুলোর মধ্যে দিয়ে নদীর জল ওই গাছগুলোতে অবিরাম প্রবাহিত হচ্ছে। তিনি শিষ্যকে বললেন, তুমি কি এই জলপ্রবাহ বন্ধ করতে পারবে? শিষ্য বললেন, হ্যাঁ গুরুদেব, আমি এই প্রবাহকে বন্ধ করতে পারবো। এই বলে শিষ্য কিছুটা মাটি তুলে নালার মধ্যে ফেলে দিলেন। এতে কিছুক্ষণের জন্য জলপ্রবাহ থেমেও গেল, কিন্তু কিছুক্ষণ পর মাটির উপর দিয়েই জল আবার বইতে শুরু করলো। গুরুদেব শিষ্যকে বললেন, আরে এটা কি, জলের স্রোত তো বন্ধ হয়নি। তারপর শিষ্য কিছু নুড়ি পাথর তুলে নালার মধ্যে ফেলে দিলেন। এরপর আবার কিছুক্ষণের জন্য জলপ্রবাহ বন্ধ হয়ে গেল, কিন্তু কিছুক্ষণ পর নুড়ি পাথরের উপর দিয়েই জল আবার বইতে শুরু করলো। গুরুদেব বললেন, কি হলো, জল তো বয়েই চলেছে, তুমি কি চেষ্টার দ্বারা একটা জলপ্রবাহকে বন্ধ করতে পারবে না? শিষ্যটি বললেন, কোনো সমস্যা নেই গুরুদেব, আমি আপনাকে এই জলপ্রবাহ বন্ধ করেই দেখাবো। সে আবার একটা বড় পাথর এনে ওই নালার মুখে ফেলে দিলেন। জলপ্রবাহ বন্ধ হয়ে গেল। তারপর তিনি গুরুদেবকে বললেন, দেখুন গুরুদেব, আমি আপনাকে বলেছিলাম না আমি এই জলপ্রবাহ বন্ধ করেই ছাড়ব। এই দেখুন, জলপ্রবাহ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। এরপর গুরুদেব মৃদু হেসে বললেন, ভালো করে দেখো, জলপ্রবাহ নিজেদের পথ পরিবর্তন করে পাথরের চারপাশ থেকে প্রবাহিত হচ্ছে। কিছুক্ষণ পর তুমি দেখবে ওই পাথরকেও তারা কিছুটা এগিয়ে দিয়ে তার আশপাশ থেকে প্রবাহিত হতে শুরু করবে। তোমার সঙ্গেও এই একই ঘটনা ঘটছে। তুমি বারবার চেষ্টা করেও নিজের কাম বাসনাকে বশীভূত করতে পারছো না। সে কোনো না কোনোভাবেই তোমার মনের মধ্যে এসেই পড়ছে। শিষ্যটি নিরুপায় হয়ে গুরুদেবকে জিজ্ঞাসা করলেন, গুরুদেব, এর কি তাহলে কোনো সমাধান নেই? আমি কি কোনোভাবেই এই ধরনের চিন্তাভাবনা থেকে মুক্তি পাবো না? গুরুদেব শিষ্যকে একটি নদীর ধারে নিয়ে গেলেন, যেখান থেকে জল ওই বাগানে প্রবেশ করছিল। তিনি শিষ্যকে বললেন, আমরা যদি পাথর দিয়ে এই জলপ্রবেশের পথটাই বন্ধ করে দিই, তাহলে কি আমাদের বাগানের জলপ্রবাহকে আমরা আটকাতে পারি না? শিষ্যটি বললেন, হ্যাঁ গুরুদেব, এটাই সঠিক উপায়। আমরা যদি এই জলপ্রবেশের পথটাই বন্ধ করে দিতে পারি, তাহলে বাগানে জলপ্রবাহে
কোনো সম্ভাবনাই থাকবে না। এরপর তিনি অনেক পরিশ্রম করে পাথর এবং কাদা দিয়ে সেই জলপ্রবেশের মুখটা ভালো করে বন্ধ করে দিলেন এবং গুরুদেবকে বললেন, গুরুদেব, আমি জলপ্রবেশ আটকে দিয়েছি, জল কোনোভাবেই আর বাগানে যাবে না। গুরুদেব বললেন, যদি জল বাগানে না যায় তাহলে গাছপালাগুলো বাঁচবে কিভাবে? ওই গাছপালাগুলোরও তো জলের প্রয়োজনীয়তা রয়েছে। আর তাছাড়া এর মধ্যে এমন কিছু গাছ আছে যাদের প্রতিদিনই জলের প্রয়োজন হয়, না হলে তারা শুকিয়ে মারা যাবে। আর যদি তারা মারা যায় তবে আমরা তাদের কাছ থেকে যে প্রয়োজনীয় জিনিসগুলো পেয়ে থাকি সেগুলোকে কিভাবে পাব? আমাদের জলপ্রবেশের পথটা খুলে দিতে হবে। এরপর শিষ্য গুরুদেবের কথা মতো জলপ্রবেশের পথটা খুলে দিলেন। গুরুদেব শিষ্যকে জিজ্ঞাসা করলেন, আমরা যদি এই নদীর পুরো জলটাকে বাগানের দিকে ঘুরিয়ে দিই তাহলে কি হবে? শিষ্যটি উত্তর দিলেন, সমস্ত গাছপালা জলের স্রোতে ভেসে চলে যাবে, এখানে কিছুই আর অবশিষ্ট থাকবে না। গুরুদেব হেসে বললেন, তোমাকেও বুঝতে হবে যে আমাদের কোনো কিছুকেই না বুঝে আটকানো উচিত নয়। আমাদেরকে কেবল সর্বদা তার ভারসাম্য বজায় রাখতে হবে। ঠিক যেমন কম জলও গাছপালাকে ধ্বংস করে, আবার বেশি জলও গাছপালাকে ধ্বংস করে। আমাদের জীবন ভারসাম্যের দ্বারা পরিচালিত হয়। তিনি শিষ্যকে বললেন, আমি যদি তোমাকে বলি তুমি আম গাছের কথা ভেবো না, তাহলে তোমার মনে সর্বপ্রথম আম গাছ সম্বন্ধে নানান চিন্তা ভাবনা ঘোরাফেরা করতে থাকবে। ঠিক তেমনি যখন আমরা কাম বাসনাকে নোংরা চিন্তা ভেবে ভুলে যেতে চাই, জোর করে থামিয়ে রাখার চেষ্টা করি, তখন এটি আরো শক্তিশালী হয়ে আমাদের উপর প্রভাব বিস্তার করে। এগুলো তো আমাদের ভেতরেই জন্ম নেয়, তাই আমাদের কখনোই এগুলো দমন করার চেষ্টা করা উচিত নয়। নোংরা চিন্তাভাবনা খারাপ মানুষের সঙ্গদোষেও আসে। অনেক সময় যৌনতা আমাদের ভেতরে বিকৃত আকারে থাকে না, কিন্তু কিছু অশ্লীল মানুষের সঙ্গদোষের কারণে তা আমাদের ভেতরে বিকৃত আকার ধারণ করে। শিষ্যটি বললেন, গুরুদেব, আপনি ঠিকই বলেছেন, আমি আমার পথ থেকে সরে গিয়েছিলাম। শিষ্যটি সেই রাতে খুব শান্তিতে ঘুমিয়েছিলেন এবং সকালে সময় মতো তার সমস্ত কাজ শেষ করেছিলেন। তারপর ভিক্ষা সংগ্রহের জন্য সেই পথ দিয়ে গিয়েছিলেন যেখানে ছেলেটি এখনো গাছের আড়ালে লুকিয়ে লুকিয়ে মেয়েদের দেখছিলেন। শিষ্যটি নদীর ধারে গেলেন যেখানে মেয়েরা জল ভরছিল। তিনি মেয়েদের কাছ থেকে জল চাইলেন। একজন মেয়ে তাকে জল পান করালেন এবং শিষ্যটির পা ছুঁয়ে প্রণাম করলেন। শিষ্য তাকে আশীর্বাদ করে বললেন, তুমি ভালো থেকো। এতে তার মন ইতিবাচক শক্তিতে ভরে গেল। মুখে হাসি ফুটল। মনে হলো যেন সে যা হারিয়ে ফেলেছিল তা আবারও ফিরে পেল। এরপর শিষ্যটি ফেরার পথে রওনা দিল। ঠিক তখনই গাছের পিছনে দাঁড়িয়ে থাকা ছেলেটি তার দিকে দৌড়ে এলো। সে শিষ্যের কাছে এসে বলল, কি ব্যাপার, আজ তো কাছ থেকেই সবকিছু দেখে নিলে। তুমি তো আমার থেকেও বিষাক্ত দেখছি। তখন শিষ্যটি বললেন, আমরা সবসময় অন্যদের দেখার জন্য এতখানি ব্যস্ত হয়ে থাকি যে নিজেদের দিকে একবার ভালো করে তাকিয়ে দেখার সময় থাকে না। আর কতদিন এই গাছের আড়ালে লুকিয়ে থাকবে? যদি কাউকে পছন্দ করো তাহলে তাকে গিয়ে সে কথা বলেই ফেলো। যদি সেও তোমাকে পছন্দ করে তাহলে বিয়ে করো।
কিন্তু তার আগে তোমার নিজেকে কিছুটা পরিবর্তন করা উচিত। তোমাকে বড় কিছু অর্জন করা উচিত এবং নিজেকে জানা উচিত। এভাবে সময় নষ্ট করো না। তারপর ছেলেটি প্রতিদিন তার সঙ্গে আশ্রমে দেখা করতে যেত এবং নদীতে যাওয়া সম্পূর্ণরূপে বন্ধ করে দিল। ছেলেটি তার জীবনে বড় কিছু অর্জনের জন্য সংগ্রাম শুরু করল। বুদ্ধ যুবকটিকে বললেন, দেখলে সৎসঙ্গ কেমনভাবে একজন মানুষের জীবন বদলে দিতে পারে। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি তোমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছো? যুবকটি বলল, হ্যাঁ মহাত্মা, আপনাকে অনেক ধন্যবাদ। তারপর বুদ্ধ যুবকটিকে বললেন, যখন তোমার মনে নোংরা চিন্তা আসে তখন নিজেকে দোষ দিও না। এটা তো শরীর, আর এই শরীরের মধ্যে এমন হাজারো জিনিস বছরের পর বছর ধরে রয়েছে। শুধু চিন্তা করলে বা শপথ করলেই এটা বন্ধ করা যাবে না, বরং তোমার শক্তি এবং ভারসাম্য বজায় রাখার জন্য তোমাকে সেই শক্তিকে ব্যবহার করতে হবে। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। এরকম আরও মজার মজার গল্প শোনার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।